আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মাতৃভাষার জন্য জীবন দানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। রাতের ভোটের এসপিদেরকেও ওএসডি করা হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। শেফিল্ডে সবচেয়ে বেশি বেতন এখন হামজার। এবার বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তাদের হাতে ফুল ও বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে আসতে শুরু করেন দেশের সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে মানুষের ঢল নেমে আসে। এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাদের পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। দর্শক, আজ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের সংবাদগুলো আপনি শুনলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন 2018 সালের ভোটে যারা এসপির দায়িত্ব পালন করেছিলেন তাদেরকেও বাধ্যতামূলক অবসর এবং ওএসডি দেয়া হবে। তো এই বিষয়টির আপনার পর্যবেক্ষণ কি? আসলে ধন্যবাদ। দীর্ঘদিন পরে আসিফ মাহমুদ ভুঁইয়া, যিনি বাংলাদেশের, আমরা জানি যে 24 জুলাই এবং আগস্টের যে গণবিপ্লব হয়েছিল বাংলাদেশে, ওই সময় সারা বাংলাদেশের ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে একটা গঠনমূলক ভূমিকা পালন করেছে এবং বলা যায় যে গুলির সামনে বুক পেতে দিয়েছে। তো এই বুক পেতে দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানি যে এই ফ্যাসিবাদের পতনের পরে নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে এবং এর সরকারের অন্যতম উপদেষ্টা যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। এবং তার একটি কথা স্মরণ না করলে এখানে নয়। আপনি জানেন যে 4 তারিখ রাতে আসিফ মাহমুদ ভুঁইয়ার একটি ভিডিও এখনও ইউটিউবে আপনি দেখতে পাবেন। তিনি অত্যন্ত আবেগ জড়িত কণ্ঠে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন 4 আগস্ট রাতে, যে তিনি প্রথম বলেছিলেন যে আমি যে কথা বলছি, আমি যে জনগণের উদ্দেশ্যে কথা বলছি, আগামীকালকে আমি বেঁচে থাকতে পারবো কিনা অথবা অনেক সমন্বয়ক দিনের আলো দেখতে পাবে কিনা, আমরা এটি নিয়ে শঙ্কিত। তারপরে আমরা আহ্বান জানাচ্ছি যে 6 আগস্ট, আপনি জানেন যে 5 আগস্ট যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে লং মার্চের ডাক দেওয়া ছিল, সেটি মূলত কর্মসূচি ছিল 6 আগস্ট। এই 6 আগস্টকে মূলত একদিন আগিয়ে বাংলাদেশের মানুষের, আপামর জনসাধারণ মানুষের একটি একটা আবেগ অনুভূতি এবং যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের দৃঢ় প্রতিবাদ করার জন্য তিনি 5 আগস্ট তিনি রাতে ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যার মতন এই ঢাকায় লং মার্চ করার জন্য। এবং আমরা দেখলাম যে পরের দিন সকালে বাংলাদেশে একটি গণবিপ্লব ঘটে গেল। সেই অভ্যুত্থানের বড় একজন তারকা এই আসিফ মাহমুদ ভুঁইয়া আজকে মূলত এই পুলিশের যে বিষয়টি বলছেন, যে এই পুলিশের তিনি কথা বলেছেন যে 2024 সালের যে ড্যামি, ফ্যামি এবং গ্যামি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে যেসব এসপিরা জেলা পর্যায়ে যারা দায়িত্ব ছিল তাদেরকে তিনি বলেছেন 18 সালের নির্বাচন এবং 24 সালেরও নির্বাচন যদি আমরা মোটা দাগে দেখতে পাই, এই দুই নির্বাচন মূলত বিতর্কিত নির্বাচন। একটি নির্বাচন মূলত গভীর রাতের নির্বাচন, নিশিরাত যেটি আমরা বলি। আর আগেও 2014 নির্বাচন নিয়েও বিতর্ক আছে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। 2014 নির্বাচন মানে এটা হচ্ছে এটা ফাঁকা মাঠে গোল দেওয়া। আমরা সবাই জানি যে 153 বাংলাদেশে সরকার গঠন করতে লাগে 151টি আসন। তো সেখানে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁকা মাঠে গোল দিয়ে তারা এমপি হয়েছিলেন এবং এমপির পরে অনেকে মনে করছিলেন যে এই নির্বাচন করলেও সরকার হয়তো 6 মাস অথবা 3 মাসও টিকবে না। কিন্তু আমরা দেখলাম যে তিনি 5 বছর খুব বীর দপ্পে চালিয়ে নিয়েছিলেন এবং 14 সালের পর থেকে মূলত বাংলাদেশের বিরোধী দল বিএনপি, জামাত সহ আরও যারা মাঠের রাজনৈতিক দল ছিল তাদের উপর একটা বুলডোজার চালানো হয়েছিল। মূলত এই নির্বাচনের পরে মূলত বাংলাদেশের বিরোধী দল খুব একটা দুর্বল হয়ে গেছিল। তারপরে আমরা দেখলাম যে এই দুই নির্বাচনে মূলত
বাংলাদেশের ডিসিদের পাশাপাশি, জেলা প্রশাসকদের পাশাপাশি পুলিশের কর্মকর্তারা এখানে জড়িত ছিলেন। আপনাকে একটি তথ্য আমি শেয়ার করি এই পাঠক দর্শকদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে গত ফ্যাসিবাদ সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সবচাইতে বড় ভর করেছিল নিরাপত্তা বাহিনীর উপর। র্যাব এবং পুলিশকে তাদের দলীয় ক্যাডারদের বাহিনীতে একটি পরিণত করা হয়েছিল এবং 64টি জেলায় কারা কারা এসপি হবে তাদের এসবি থেকে 4টি এসবি সহ এসবি, এনএসআই, ডিজিএফআই এবং হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের যে কনফিডেন্সিয়াল একটা শাখা রয়েছে, এই শাখার মধ্যে মূলত 4টি রিপোর্ট তৈরি করা হতো। তারপরে আইজিপি এই 4টি রিপোর্ট, 4 সংস্থার রিপোর্ট নিয়ে তারপরে তৎকালীন সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান কামালের হাতে দিতেন এবং এই কামালের হাতে দেওয়ার পরে তারপরে এই আসাদুজ্জামান খান কামালের 4 তদন্ত সংস্থার রিপোর্ট বিশ্লেষণ করে তারপরে এসপি নিয়োগ দেওয়া হতো। দেখেন কি একটি অবস্থা, একটা জেলার এসপি কে হবেন, তার মূলত যোগ্যতা থাকবে কি, সততা, তার মূলত থাকবে কি যোগ্যতা থাকবে পুলিশ বাহিনীতে তার যে অপারেশন যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থাকার তার যোগ্যতা থাকবে। তারপরে সেই পুলিশ অফিসার সেই জেলা চালানোর ক্ষেত্রে কতটা পারদর্শী, এই যোগ্যতা থাকবে। কিন্তু এই যে 4টি সংস্থার যে রিপোর্ট নেওয়া হতো মূলত দলীয় ক্যাডার এবং তার ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানে কোন হলে থাকতেন, এখানে তথ্যগুলো এমন থাকতো যে তিনি কোন হলে থাকতেন, তার পরিবার কোন রাজনীতির সঙ্গে জড়িত, তার কার কার সঙ্গে জড়িত ছিলেন, তার অতীতে কোন কোন এলাকায় তিনি দায়িত্ব পালন করেছেন, সব রিপোর্টগুলো তারা একত্রে করে তারপরে ওই জেলার এসপি নির্ধারিত হতো যে এই জেলায় কে দায়িত্ব পালন করবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওই সময় যারা জেলার 14 সাল এবং 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল ওই সময় এসপিরা কারা ছিল, এবং তাজ্জব হয়ে যাবেন যে একটি জেলার এসপি নিয়োগের জন্য প্রায় 25 জন প্রতিযোগিতা করত, 25 জন হেভিওয়েট প্রার্থী প্রতিযোগিতা করতো যে একটি জেলায় যে নিয়োগ হবে 25 জন, প্রায় যদি শতকরা হারে ধরেন তাহলে 25 জন লেগে থাকতো যে হ্যাঁ আমি এই জেলার এসপি হব। একটা প্রতিযোগিতার মাধ্যমে এখানে জেলার এসপি হতো এবং এই এসপি গুলো ছিল সরকারের প্রচন্ড আনুগত্যশীল এসপি, বিশেষ জেলার এসপি পাশাপাশি, এবং এসপি নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের একটা অঙ্কের টাকা লেনদেন হতো। তাহলে কতটা ডেডিকেটেড হলে এই জেলার এসপি হতো। এখন নির্বাচনের সময় এসপিরা তাহলে কোন দিকে যাবে? তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে যারা এই জেলায় এসপি নিয়োগ হতেন তারা মূলত এই সরকারের পারপাস অর্থাৎ তৎকালীন সরকারের পারপাস তারা হচ্ছে সার্ভ করার জন্য তারা এই জেলার এসপিগুলো হতেন। আপনাকে একটি বিষয় বলি, কুষ্টিয়ার একজন এসপি ছিলেন তানভীর, যাকে কিছুদিন আগে ওএসডি করা হয়েছে। এই তানভীর 2018 সালের নির্বাচনের আগে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না, এবং এই ভিডিওটি এখনো ভাইরাল হয়েছে। তো আসিফ মাহমুদ ভুঁইয়া যে বিষয়টি তিনি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, অনেকগুলো তিনি যে আজকে যে ফেসবুকে যে তিনি এই বিষয়টি শেয়ার করেছেন, শুধু একটি ঘটনা বা দুটি ঘটনা অথবা 5 বছরের ঘটনা না, তিনি অনেকগুলো মানে তিনটি নির্বাচনের পরে 3টি 14, 18, 2024 এই তিনটি নির্বাচনের পর্যাপ্ত সামারি টানার পর তিনি এই কথাটি বলেছেন। আরেকটি বিষয় যে এর ধারাবাহিকতার অংশ হিসাবে যেমন আমরা দেখলাম যে প্রায় 33 জন প্রশাসনিক ক্যাডারকে ওএসডি করা হয়েছে এবং প্রায় 21 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই 21 জন যে ডিসিকে সচিবকে যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তার মধ্যে একজন রয়েছেন, 2 জন পুলিশ কর্মকর্তার ওয়াইফ রয়েছেন। একজন হচ্ছে জাকিয়া সুলতানা, যিনি আতিকুল ইসলামের তিনি ওয়াইফ, পাশাপাশি আরেকজন রয়েছেন যে মনিরুল ইসলামের একজন এখানে মনিরুল ইসলামের ওয়াইফ রয়েছেন, তিনিও অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন তিনি। তো এখন ঘটনা হলো যে এই যে তারপরে এখানে একটি বিষয় আপনাকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আজকে যে ডিসিদের যে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে, এই বাধ্যতামূলক অবসর হওয়ার কারণ যে
তারা ইচ্ছা করলে এই ভোটটা ঠেকাতে পারত। এই যে 18 সাল এবং 24 সালে যে নির্বাচন হয়েছে তারা ঠেকাতে পারত, কিন্তু তারা সেই দায়িত্বটা পালন করে। ঠেকানো ছাড়া একটা গুরুত্বপূর্ণ কাজ হয়তো ছিল যে নির্বাচনী স্বচ্ছতা, দিনের ভোট রাতে হয়ে যাওয়ার যে অভিযোগ ছিল, এবং এটি প্রমাণও অনেক সংস্থা পরবর্তীতে প্রকাশ করেছে। তো সেই দিক থেকে পুলিশরা অবশ্যই তারা যারা এই দায়িত্বে ছিল তারা এই রাতের ভোটটা ঠেকাতে পারত। তারা মূলত এখানে একটা বিষয় আপনাকে বলি আমি, যে তারা মূলত এখানে দায়িত্ব পালন করতে পুরোটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যর্থতা হচ্ছে যে তারা এই ভোটকে ঠেকাতে পারতো এবং তারা নৈতিকভাবে বলতে পারতো যে যেহেতু এটা আনপার্টিসিপেটরি একটা ইলেকশন, আমরা ইলেকশনে হচ্ছে এটা কি দায়িত্ব পালনে ব্যর্থ বলবো নাকি এটা ইচ্ছাকৃতভাবেই করা? না, এটা হচ্ছে ব্যর্থ না, এটা হচ্ছে আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে তারা করে। তারা সবকিছু জানে, তারা তো দিনের আলোতেই তো বসবাস করে এবং জনগণের নার প্রচারও তারা চেষ্টা করে, যেহেতু এলাকা ভিত্তিক তারা দায়িত্ব পালন করেছে। কিন্তু আমি মনে করি যে তারা এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ব্যর্থতা হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে তারা এই কাজ করেছে। এবং এ সরকার যে উদ্যোগটি নিয়েছে আমি মনে করি যে এই উদ্যোগকে সব রাজনৈতিক দলকে একটা সাধুবাদ জানানোর দরকার। এর কারণ হচ্ছে এর ধারা যদি এসব এই যে 33 জনকে যে আপনার ওএসডি করা হয়েছে, ওএসডি করার কারণ এদেরকেও বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা ছিল, কিন্তু এই ওএসডি করার কারণ হচ্ছে যে 25 বছর, আমরা জানি যে চাকরি বিধানের ক্ষেত্রে 25 বছর যদি তার পূর্ণ না হয় চাকরির ক্ষেত্রে, তাহলে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া যায় না। এই কারণে তাদের ওএসডি করা হয়েছে। এই যাদেরকে ওএসডি করা হয়েছে তারা কিন্তু একই দোষে কিন্তু আপনার হচ্ছে পরিগণিত। তারপরে হচ্ছে যে আপনার এই 21 জন ডিসিকে যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তারা হচ্ছে মূলত তাদের 25 বছরের ওভার করছে, মানে 25 বছর তারা চাকরি করেছেন। 33 জন আর 21 জন কিন্তু একই লেভেলেরই। আর সরকার এই কাজটি করেছে, আমি মনে করি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, যে আজকে যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর ধারাবাহিকভাবে একই রুটে বাংলাদেশ চলতে পারে। দেখা গেছে যে 24 সালের যে ড্যামি ফ্যামি নির্বাচন অথবা 18 সালের নিশিরাতের নির্বাচন, এটা হয়তো আমাদের 1 যুগ পরে অথবা 2 যুগ পরে অথবা 2040 সালেও মানে হচ্ছে দেখতে হতে পারে। এক্ষেত্রে সরকার একটি উদাহরণ সৃষ্টি করলো যে সরকার যদি অন্যায় আদেশ করে, সেটি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তার একটা দায়িত্ব থাকবে যে আমি এই দায়িত্ব পালন করব না, অথবা তিনি প্রতিবাদও জানাতে পারেন। কিন্তু আমরা অতীতেই দেখেছি যে তারা কোনো প্রতিবাদ করেননি, তারা অন্যায়ের প্রতিবাদ করেননি, বরং এই যে ভুয়া নির্বাচন, এই যে ড্যামি ফ্যামি নির্বাচন, এই যে আনপার্টিসিপেটরি ইলেকশন, তারা এখানে সর্বোচ্চভাবে এখানে সহযোগিতা করেছে। সরকারের উদ্যোগকে আমাদের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি যে এসপির যে বিষয়টি এখানে আসিফ মাহমুদ ভূঁইয়া তুলে এনেছেন, আমি বিষয়টি তাকে ধন্যবাদ জানাই। এবং যারা 2024 সালে যারা এই ভোটে 2018 এবং 24 সালে যারা এই ভোটে যেসব জেলার এসপিরা সহযোগিতা করেছে, আমি মনে করি তাদেরও হচ্ছে আইনের আওতায় আনা জরুরি। আনলে দেখা যাবে যে আইনের যে শাসন, বাংলাদেশের স্বচ্ছতা, বাংলাদেশের নির্বাচনের যে স্বচ্ছতা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা, আমি মনে করি যে রক্ষা হবে। এবং মানুষের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে একটি কথা চলছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই। তো এই প্রশাসনের কর্মকর্তারা, আমলারা, তাদেরকে এখন চিহ্নিত করে ওএসডি দেওয়া হচ্ছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, কিন্তু এটি আসলে দেরি হলো কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি যেটা একটু দেরি হয়ে গেছে। এটি 5 আগস্টে একটা বিপ্লব হওয়ার পরে আমি মনে করি যে এই সিদ্ধান্তটি আগে নেওয়াটি দরকার ছিল, কিন্তু আমরা দেখলাম যে এটি সরকার এটি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। আর দেরি করার কারণও অনেকগুলো আছে, কারণ এখানে পজিটিভ এবং নেতিবাচক অর্থে দুটোই বলা যায়। দেখেন, একটা দেশে বিপ্লব হওয়ার পরে অনেকগুলো কাজ থাকে। দেখা গেছে যে আইন শৃঙ্খলা ভঙ্গুর পরিস্থিতি হয়ে যায়, রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে আস্থা এবং অনাস্থার জায়গা তৈরি হয়, দেশে বিরাজনীতিকরণের একটা চেষ্টা চালানো হয়, দেশে এবং বিদেশে বিপ্লবী সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হতে পারে। পাশাপাশি রাষ্ট্রের ভিতরে বিভিন্ন গ্রুপ একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করতে পারে। এগুলোকে প্রোটেকশন দিতে সরকারের অনেকগুলো কাজ করতে হয়। পাশাপাশি বিপ্লব উত্তর কিছু কাজ থাকে যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটি দেরি হয়েছে। কিন্তু সরকারের মাথায় যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, আমি মনে করি ইতিবাচক অর্থে এটি হয়েছে। এবং শুধু আপনার হচ্ছে এই সচিব পর্যায়ে বা পুলিশে নয়, রাষ্ট্রের আপনার অর্গানে রাষ্ট্রের কাজে বাস্তবায়ন করতে গিয়ে অনেকগুলো সংস্থা, অনেকগুলো অর্গান এখানে জড়িত থাকে। আমি মনে করি যে যারা শুধু এসপি এবং হচ্ছে ডিসি নয়, যারা এই ভুয়া ভোটের সঙ্গে জড়িত,
যারাই বাংলাদেশের গণতন্ত্রকে একটা কবর রচনা করার জন্য এই ভূমিকা পালন করেছে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। মানে যারা হাসিনার সহযোগী ছিল, এক কথায় বলা যায় যে হাসিনা এবং হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের যারা সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, এই ফেসিবাদকে দীর্ঘায়িত হতে সহযোগিতা করেছে, তাদের সবারই আইনের আওতায় আনার আপনি আহ্বান জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে একটি কথা বলি যে দেখেন, সচিবালয়ে কিন্তু একটা স্তর থাকে, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র উপসচিব, তারপরে হচ্ছে আপনার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, তারপরে সচিব। তারপরে সচিবালয়ের বাইরেও কিছু আপনার হচ্ছে দপ্তর থাকে, যেমন হচ্ছে যদি শিক্ষা মন্ত্রণালয় বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক থাকে, তিনি সচিব পদমর্যাদার। আপনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকে, অনেকে সচিব পদমর্যাদার। পানি অধিদপ্তরের অনেকে সচিব পদমর্যাদার। এখন আপনি এই যে সরকার, অর্থাৎ যে পতিত যে আওয়ামী লীগ সরকারের এখানে পতন হয়েছে, সেই পতনে দেখা গেছে যে সচিবকে আপনি বাধ্যতামূলক অবসরে পাঠালেন, কিন্তু আপনি যারা নিম্ন স্তরগুলো দেখেন, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি বা মহাপরিচালক, এরা কিন্তু এখনো ফ্যাসিবাদের, এই যে প্রশাসনে পুরোটা এখনো ফ্যাসিবাদের, ফ্যাসিস্ট রেজিমের এই দোসর এখনো বসে আছে। এই কারণে আমরা অনেক সময় রাষ্ট্রের সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে আমরা কিছুটা বিশৃঙ্খলা দেখতে পারি। এই বিশৃঙ্খলার কারণে মূলত সরকারকে এখন বেকায়দায় পড়তে হচ্ছে। আমি মনে করি যে গত ফ্যাসিস্ট রেজিমে যারা এই ফ্যাসিবাদী শাসনকে যারা টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককেরই আইনের আওতায় আনতে হবে। যদি না আনা হয়, আমি মনে করি যে 5ই আগস্ট যে ছাত্র জনতা তার বুকের তাজা রক্ত দিয়ে একটা বিপ্লব এনেছে, এই বিপ্লব আমি মনে করি একটা নস্যাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আমার দেশের পাঠককে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশ পাঠকেরা আমাদের কাজে এবং আমাদের মোটিভেশনের ক্ষেত্রে এবং আমাদের কর্মে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের ফেসবুক পেজ, পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 22 জন জেলা প্রশাসকের পর এবার 2018 সালের নির্বাচনের দায়িত্বে থাকা 64 জেলার পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা লিখেছেন, 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর আগে গত বুধবার 18 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করে সরকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিয়ামিতে FII প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নন। অবশ্য এই ধরনের কোনো যুদ্ধ ঘটতে বাধা দেবেন বলেও জানান তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সবশেষ খেলাধুলা। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শীতকালীন দলবদলের মৌসুমে শেফিল্ডে যোগ দেয়া হামজা ক্লাবের অন্যদের চেয়ে বেশি বেতন পান। মার্চে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা বছরে শেফিল্ড থেকে 26 লাখ পাউন্ড বেতন পাবেন। টাকার হিসেবে তা প্রায় 39 কোটি 80 লাখ টাকা। অবশ্য হামজার সঙ্গে প্রাথমিকভাবে শেফিল্ডের চুক্তি হয়েছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। এই হিসেবে আপাতত আগামী জুন পর্যন্ত এই হারে বেতন পাবেন তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।